হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। চলো আজকে দেখবো আমরা থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। তোমরা সবাই শুনেছো যে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব কার দ্বারা দেওয়া হয়েছে? থর্নডাইকের দ্বারা দেওয়া হয়েছে এই তত্ত্বটি। তাহলে তত্ত্ব শুরু করার আগে, থিওরি শুরু করার আগে আমরা দেখব থর্নডাইক সম্পর্কে। দেখিনি তাহলে প্রথমে থর্নডাইক সম্পর্কে। এই যে দেখো, সবার প্রথমে দেখবো থর্নডাইকের পুরো নাম কি। দেখতে পাচ্ছি থর্নডাইকের পুরো নাম হলো এডওয়ার্ড লি থর্নডাইক। তোমরা যদি দেখতে না পাও আমি মার্কার নিচ্ছি। এই যে এডওয়ার্ড লি থর্নডাইক, থর্নডাইকের পুরো নাম। তিনি জন্মগ্রহণ করেছেন 1874 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1949, অর্থাৎ ভারতের ইন্ডিপেন্ডেন্সের 2 বছর পরে। অত গুরুত্বপূর্ণ না, বাট কনটেক্সট বোঝার জন্য ওটা আমরা দেখে নিলাম। সবার প্রথমে দেখব তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, অর্থাৎ আমেরিকার বাসিন্দা ছিলেন তিনি। হি স্পেন্ড নিয়ারলি হিজ এন্টায়ার ক্যারিয়ার অ্যাট টিচার্স কলেজ, কলম্বিয়া ইউনিভার্সিটি। তাহলে কলম্বিয়া ইউনিভার্সিটিতে তিনি ওনার জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন ওনার ক্যারিয়ারের। তারপরে দেখব হিজ ওয়ার্ক অন কম্পারেটিভ সাইকোলজি। তাহলে তিনি কিসের ওপর কাজ করেছেন? কম্পারেটিভ সাইকোলজি। এগুলি যারা রিসার্চ করেন এক একটা পেপার হয় আলাদা আলাদা। কেউ যদি ইংলিশ লিটারেচারে রিসার্চ করে তো তার একটা আলাদা পেপার থাকে, থিসিস লিখতে হয় আর কি। তো অত ইম্পর্ট্যান্ট না, জাস্ট জেনে রাখো যদি কখনো এমসিকিউ চলে আসে তো এটা টিক দিতে হবে। তাহলে তিনি রিসার্চ করেছেন কম্পারেটিভ সাইকোলজিতে। আর তিনি লার্নিংয়ের প্রসেসের সঙ্গে তিনি অনেক কিছু রিসার্চ করেছেন, অর্থাৎ কীভাবে লার্নিং হয়, কীভাবে আমরা কোনো জিনিস শিখি। এবং এই লার্নিং সম্পর্কে রিসার্চ করতে করতেই লিড টু দ্য থিওরি অফ কানেকশনিজম। এই রিসার্চ করতে করতেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে তিনি কানেকশনিজমের তত্ত্ব তিনি তৈরি করে ফেলেন। এবার কানেকশনিজমের তত্ত্বটা কী তাহলে? এই যে আমরা থিওরি দেখছি, যে থিওরির নাম একটু আগে আমরা বললাম ভুল প্রচেষ্টা ও ভুল তথ্য, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব। তো এই ট্রায়াল অ্যান্ড এরর, তো এই ট্রায়াল অর্থাৎ প্রচেষ্টা এবং এরর মানে তো ভুল আমরা জানি, অর্থাৎ বারবার প্রচেষ্টা করার পরেও আমরা যে ভুলটা করে ফেলি এবং ভুল করার মাধ্যমে আমরা শিখি, সেই তত্ত্বরই আরেকটা নাম আমরা বলতে পারি, মানে আরেকটা নাম না বলেও আমরা বলতে পারি যে থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্ব সেটার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন দেখতে পেলাম। এক তো দেখতে পেলাম ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কার দেওয়া? থর্নডাইক। 2 নম্বর দেখতে পেলাম সংযোজনবাদ তত্ত্ব কার দেওয়া? থর্নডাইকের দেওয়া। আচ্ছা, সংযোজনবাদ তত্ত্বকে ইংলিশে আমরা বলে থাকি কানেকশনিজম। তাহলে অনেকগুলি পয়েন্ট আমরা পেলাম। তারপরে ওনার সম্পর্কে আরও দেখি। আর কি দেখব? এই পর্যন্ত দেখলাম যে তিনি কানেকশনিজমের তত্ত্ব দিয়েছিলেন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সংযোজনবাদ। তাহলে তিনি সংযোজনবাদের তত্ত্ব দিয়েছিলেন, এটা সংযোজনবাদ। অ্যান্ড হেল্প পুট দ্য সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর এডুকেশনাল সাইকোলজি। তাহলে এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে মানুষের যে সাইকোলজি, সেই সাইকোলজি মনোবিজ্ঞানে তিনি কিছু তত্ত্ব দিয়েছিলেন। ওই জন্যই আমরা থর্নডাইককে বলে থাকি, এখানে লিখে নাও, ওই জন্যই আমরা থর্নডাইককে বলে থাকি ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যে ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি কাকে বলা হবে? আমরা প্রত্যেকেই জানি থর্নডাইককে বলা হবে। থর্নডাইক কিন্তু এডুকেশনাল সাইকোলজির জনক বলা হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আসার মতো এটা একটা প্রশ্ন। তারপরে হি অলসো ওয়ার্কড অন সলভিং ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সাচ এজ এমপ্লয়ি এক্সাম টেস্টিং, অর্থাৎ তিনি বিভিন্ন রকম টেস্টিংও করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তিনি কোনো একটা টেস্ট করবেন এবং টেস্ট করার মাধ্যমেই তিনি একটা থিওরি দেবেন, সেই থিওরি ট্রায়াল অ্যান্ড এরর নামে পরিচিত হবে। দেখি তাহলে এবার থিওরি কী কী রয়েছে। আমরা খেয়াল করে দেখব যে হিউম্যান বিইং, শুধু হিউম্যান বিইং কেন, যে কোনো ক্রিয়েচার, যে কোনো প্রাণী হতে পারে। আমি ধরে নিলাম কোনো একটা হিউম্যান বিইং আমি ধরে নিলাম, বা একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে, ছবিটাও রয়েছে, আমি পরে দেখাচ্ছি, আগে মুখে বলি শোনো। ধরো যে কোনো একটা ক্যাট রয়েছে, সেই ক্যাট ধরো কোনো একটা কাজ করছে, বারবার সে সেই কাজটা করার জন্য ট্রায়াল নিচ্ছে, অর্থাৎ ট্রাই করছে, এটাকে আমরা বাংলায় বলে থাকি প্রচেষ্টা। সেই বিড়ালটা সেই কাজটা করার জন্য বারবার একটা প্রচেষ্টা করছে, সেই প্রচেষ্টা, এটাকে বলি ট্রায়াল।
আর যতবার প্রচেষ্টা করছে, ভুল তো একবার না একবার মানুষের হবেই হবে, বা মানুষ কেন, সবার। এরর মানে হলো ভুল। অর্থাৎ যে কোনো জিনিস শেখার জন্যে আমরা সবার প্রথমে ট্রায়াল অর্থাৎ প্রচেষ্টা করি, এবং তারপরে সেখান থেকে কিছু ভুলও হয়, এবং প্রচেষ্টা আর ভুল এই দুটোর মাধ্যমে আমরা কী শিখি? লার্নিং শিখি। অর্থাৎ যে কোনো নতুন জিনিস আমরা শিখতে পারি। অর্থাৎ তাহলে আমরা শিখি কীভাবে? প্রচেষ্টা এবং ভুল এই দুটোর মাধ্যমে আমরা শিখি লার্নিং, আমরা কোনো জিনিস শিখতে পারি। ঠিক আছে? এবার এই রিসার্চ করার মুহূর্তে আমরা একটা জিনিস লক্ষ্য করব, একটা একটা পাজেল বক্স থাকবে। দেখি, দাঁড়াও ছবিটা বের করি। একটা পাজেল বক্স রয়েছে, আগে তোমাদের কনটেক্সট বলে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, থর্নডাইক একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্ট মানে কি বুঝি আমরা? এক্সপেরিমেন্ট বলতে আমরা বুঝি যে কোনো রকমের একটা রিসার্চ করেছিলেন তিনি। এবং সেই এক্সপেরিমেন্টটা কেমন ছিল? থর্নডাইক এই যে দেখতে পাচ্ছ, একটা বড় বাক্স রয়েছে বা বক্স রয়েছে। এই বড় বক্সের মধ্যে একটা বিড়ালকে রেখে দেওয়া হয়েছিল, এবং সেই ক্যাটকে রেখে দেওয়ার পরে তার ভিতরে কিছু ট্র্যাপ করে দেওয়া হয়। অর্থাৎ প্রথম কথা দেখো, ভালো করে দেখো, এখানে দেওয়া আছে, এখান থেকে এমন একটা ব্যবস্থা করা আছে যে এই যে এটা রয়েছে, এই যে বস্তু, যেটাই বলতে পারি আর কি, যে জিনিসটাই ঘন্টাটা ধরে নেবে, এটা একটা ঘন্টা। তো এই যে ঘন্টাটা সে যদি টাচ করে বা আঘাত করে, তো ঘন্টাটা আঘাত করার ফলে এই দিক থেকে এটা উঠে যাবে, এবং এই দরজাটা এইভাবে খুলে যাবে। এবং খুলে যাওয়ার পরে তার সামনে একটা ক্যাট ফুড রয়েছে, অর্থাৎ বিড়ালের খাদ্য। এটা ধরে নিলাম এটা একটা ফিশ। তো ফিশ রয়েছে, মাছ রয়েছে, এই মাছের গন্ধটা তাকে কাজ করানোর জন্য বাধ্য করছে। বিড়ালটার খিদে পাবে, এবং খিদে পাওয়ার ফলে সে কী করবে? প্রথমে বিড়ালটা তো জানে না যে তাকে এই জায়গাটায় সে টানাটানি করলে এই দরজাটা খুলে যাবে, এটা সে জানে না। তো সে কী করবে? সে প্রথমে এখানে আঘাত করবে, 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 দরজায় ঘা দেবে, এই দরজায় ঘা দেবে, এই ওপরে কোণে আঘাত করবে, এই ওপরে কোণে আঘাত করবে। অর্থাৎ বারবার বিড়ালটা কী করবে? বারবার ট্রায়াল নেবে, অর্থাৎ বিভিন্নবার সে প্রচেষ্টা করবে। সে জানে না যে কী করলে এক্স্যাক্টলি দরজাটা খুলবে, তো সে কী করবে? প্রচেষ্টা করবে। অবশেষে হঠাৎ করে একবার তার হাতটা, অনেকবার ট্রাই করতে করতে একবার তার হাতটা এইখানে চলে যাবে। যেই সে এই জিনিসটাকে টাচ করবে, অটোমেটিক দরজাটা খুলে যাবে। প্রথমবার তো সে বুঝতে পারবে না, এবং বাইরে এসে সে মাছটাকে খেয়ে নেবে। প্রথমবার তো সে বুঝতে পারবে না। এইভাবে যখন বারবার হবে, তখন বিড়ালটা কিন্তু আর, যখন খিদে পাবে, সে এই সব জায়গাগুলিতে কোনো জায়গায় টাচ করবে না, সিধা আসবে, এই জায়গাটায় টাচ করবে, দরজা খুলবে, মাছ খেয়ে নেবে। অর্থাৎ বারবার ট্রায়াল নিতে নিতে এবং বারবার ভুলটাকে ঠিক করতে করতে অবশেষে শিখে গেছে যে তাকে কী করতে হবে। ঠিক আছে? তো এই ছিল এক্সপেরিমেন্ট। অর্থাৎ এক্সপেরিমেন্টটা কি? যে বারবার তুমি ট্রাই করো, একবার না একবার সাকসেস তো হবেই হবে। বুঝে গেল? এটা আমাদের লাইফের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। তো এই যে বক্সটা, এই বক্সটার নাম হবে পাজেল বক্স। গুলিয়ে ফেলবে না, এরপরে অনেকগুলি থিওরি আসবে, ইভান প্যাভলভ আসবে, তারপরে বিএফ স্কিনার আসবে, এবং থর্নডাইক তো আমরা করছি। তো প্রত্যেকে আলাদা আলাদা প্রাণী নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, যেন ভুলে যাবে না। তাহলে এই বক্সকে কী বলা হবে? এই বক্সকে বলা হবে পাজেল বক্স। আর থর্নডাইক কাকে নিয়ে রিসার্চ করেছেন? তিনি একটা ক্যাটকে নিয়ে রিসার্চ করেছেন। ঠিক আছে? পাজেল বক্স, আর তিনি ক্যাটকে নিয়ে রিসার্চ করেছেন। যদি অন্য একটা আমরা দেখতে পারি, এটাকে অন্যভাবেও দেখা যেতে পারে, যে একটা বিড়ালকে আমরা একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। এগেন, এই বক্সটার নাম কি? এই বক্সটার নাম হবে পাজেল বক্স। পাজেল বক্স। তো এই বিড়ালটা প্রথমে তার ঘরের ভিতরে, বক্সের ভিতরে নানান জায়গায় টাচ করবে। টাচ করার ফলে এই যে প্রথমে হাতে করে চাইবে, পাবে না, এইভাবে চাইবে, পাবে না। তো অবশেষে তার মাথার মধ্যে, মানে বিভিন্ন রকমের ট্রায়াল নিয়ে, বিভিন্ন রকমের প্রচেষ্টা করার ফলে সে এই যে দড়িটা, এই যে কাঠের টুকরোটা সে হাতে করে টেনে নেবে, এবং দরজাটা খুলে যাবে। তার ফলে সে বাইরে এসে সে মাছটাকে খেয়ে নেবে। অর্থাৎ একই জিনিস সে বারবার ট্রাই করবে, এবং বারবার ইরর করবে, অর্থাৎ ভুল করবে, এবং অবশেষে লার্নিং হবে, অবশেষে শিখতে পারবে জিনিসটা। বুঝে গেল? তাহলে এই ছিল তার এক্সপেরিমেন্ট। এবার এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কী কী শিখতে পারবো দেখি। দেখো, এবার কি বলা হয়েছে? লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ অ্যাসোসিয়েশন বিটুইন স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স। স্টিমিউলাস মানে কি? উদ্দীপনা। আর রেসপন্স মানে কি? প্রতিক্রিয়া। তাহলে এখান থেকে কি বুঝলে তোমরা? স্টিমিউলাস মানে হলো উদ্দীপনা, আর রেসপন্স মানে হলো প্রতিক্রিয়া।
অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যে থর্নডাইকের মতে লার্নিং অর্থাৎ শিক্ষণ হওয়ার জন্যে আমাদের দুটো জিনিসের মিক্সচার হতে হবে। এক নম্বর হলো একটা স্টিমিউলাস থাকতে হবে, যাকে আমি শর্টকাটে এস লিখলাম। একটা হলো তার রেসপন্স হতে হবে। যেমন ধরো এই ক্ষেত্রে বিড়ালটা, জায়গাটা আমি একটু বড় করি, যেমন ধরো এই ক্ষেত্রে যে বিড়ালটা ছিল সেই ক্যাটটা কেন সে কাজ করলো, কারণ এক্ষেত্রে সেই যে ফিশ ছিল, মাছের গন্ধ তাকে বাধ্য করলো সেই কাজটা করাতে। অর্থাৎ এক্ষেত্রে মাছের গন্ধটা হলো স্টিমিউলাস, যাকে বাংলায় আমরা বলে থাকি উদ্দীপক। উদ্দীপক মানে কি, যে জিনিসটার কারণে তুমি কাজ করতে বাধ্য হও, যাকে আমরা শর্টকাটে এস বলি, তাই তো? তাহলে কি করলাম, এস বা স্টিমিউলাস বা উদ্দীপক, এটার কারণে সে কাজটা করতে বাধ্য হলো এবং উদ্দীপকের দ্বারা উদ্দীপিত হয়ে সে কী করলো, একটা আর অর্থাৎ রেসপন্স করলো। রেসপন্সটা কি, ট্রাই করলো বারবার। রেসপন্সকে আমরা আর দিয়ে প্রকাশ করব, যাকে আমরা বলে থাকি প্রতিক্রিয়া। তাহলে এখান থেকে কি বুঝলাম যে থর্নডাইকের মতে একটা এস আর বন্ড আমরা দেখতে পেলাম। এস আর বন্ড বলতে কি বোঝো? এস আর বন্ড বলতে স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স, এই জিনিসটা আমরা বুঝি। তাহলে এস আর বন্ড কার ক্ষেত্রে, কার এক্সাম্পলে দেখতে পাই আমরা? থর্নডাইকের। আরও ডিটেলসে যাই আমরা, তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। তাহলে যাই হোক, এক্ষেত্রে আমরা ক্লিয়ারলি কি বুঝতে পারলাম, যে লার্নিং হবে কিসের মাধ্যমে? স্টিমিউলাস অর্থাৎ উদ্দীপক এবং রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়ার মাধ্যমে। স্টিমিউলাস মানে কি বললাম, উদ্দীপক মানে কোনটা, যে জিনিসটা তোমাকে বাধ্য করছে সেই কাজটা করতে, আর উদ্দীপক মানে হলো যে কাজটা তুমি করছো সেটা হলো উদ্দীপক। এই দুটো মিক্সচার হবে অর্থাৎ অ্যাসোসিয়েশন, সংযোগ হবে, তবেই তার লার্নিং হবে। ওই জন্যই এই সংযোগ থেকে এসছে সংযোজনবাদ অর্থাৎ কানেকশনিজম, দুটো জিনিসের কানেকশন থাকতে হবে। এই জন্যই তো বলা হয়েছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগই হলো শিখন। এই কারণে এই তত্ত্বকে সংযোজনবাদ তত্ত্ব বলা হয়। তাহলে উদ্দীপক মানে হলো এস, উদ্দীপক মানে হবে স্টিমিউলাস অর্থাৎ এস, আর প্রতিক্রিয়া মানে হবে আর। তাহলে এস আর বন্ড কার কথা? এটা থর্নডাইকের দেয়া। এটা হলো থর্নডাইকের দেওয়া, বা বলতে পারি ইএল থর্নডাইকের দেওয়া, ইএল থর্নডাইক। এরপরে আমরা দেখব যে যে আমরা যে থর্নডাইকের কথা বলছি, থর্নডাইক বিলিভ করতেন বিহেভিয়ারিজমে। আর বিহেভিয়ারিজম বলতে আমরা কি তারকে বলি, থর্নডাইক ছিলেন একজন বিহেভিয়ারিস্ট, অর্থাৎ তিনি বিহেভিয়ারিজমে বিলিভ করতেন। এবার বিহেভিয়ারিজম কি? বিহেভিয়ারিজম হলো এমন একটা থিওরি যারা বিশ্বাস করে এটাতে, যে এই আইডিয়াতে যে অল বিহেভিয়ার্স আর অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং, যে সমস্ত ব্যবহার আমরা কন্ডিশনিংয়ের মাধ্যমেই গ্রহণ করি। এবার প্রশ্ন হবে, স্যার কন্ডিশনিংটা কী? বলবো, আগে শোনো। তাহলে বিহেভিয়ারিজমের মতে কি, যে সমস্ত ব্যবহার গ্রহণ করবে কন্ডিশনিংয়ের মাধ্যমে, এবং কন্ডিশনিং হবে ইন্টারঅ্যাকশনের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে, অর্থাৎ আশেপাশের পরিবেশের মাধ্যমে, ঠিক আছে? এবং বিহেভিয়ারিস্ট বিলিভ দ্যাট আওয়ার অ্যাকশন আর শেপড বাই এনভায়রনমেন্টাল স্টিমিউলি বা স্টিমিউলাস মানে হলো উদ্দীপক। এবং তিনি কি বলেন, বিহেভিয়ারিস্টরা কি বলেন, যে আমাদের সমস্ত আচরণ, বিহেভিয়ারিস্ট মানে আচরণবাদ, আমাদের সমস্ত আচরণটা শেপ হয়, অর্থাৎ আমরা সমস্ত আচরণ গ্রহণ করি আশেপাশের এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে বা পরিবেশের উদ্দীপক থেকে। আশেপাশে যেমন আমরা উদ্দীপক গ্রহণ করি তেমন রিয়াকশন হয় এবং তেমন আমাদের প্রকৃতি, তেমন আমাদের অভ্যাস তৈরি হয়। এখানে বাংলায় লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। এবার প্রশ্ন হলো, স্যার কন্ডিশনিংটা কী? যে কন্ডিশনিংয়ের কথা আপনি বললেন, তাহলে কন্ডিশনিং বা যাকে আমরা বাংলায় বলি অনুবর্তনবাদ, কন্ডিশনিং বা অনুবর্তনবাদ, এই যে জিনিসটা, এক মিনিট দাঁড়াও। কন্ডিশনিং বা অনুবর্তনবাদ কি? কন্ডিশনিং বা অনুবর্তনবাদ হলো এমন একটা জিনিস যার মাধ্যমে একটা কাজ এর মাধ্যমে অন্য একটা কাজ করা হবে। যেমন একটা খুব ভালো এক্সাম্পল দিই, শোনো।
যেমন ধরো, এটা অন্য থিওরির একটা এক্সাম্পল বাট আমি দিচ্ছি। ধরো এখানে একটা কুকুর রয়েছে, আঁকতে তো পারবো না, লিখে দিচ্ছি ডগ। একটা কুকুর রয়েছে, এই কুকুরটার সামনে এই কুকুরটার সামনে ফুড অর্থাৎ খাবার আনলে তার কী বের হয়? লালা বের হয়। লালাকে ইংলিশে বলি আমরা স্যালাইভা, তাই তো? কুকুরের সামনে খাবার আনলেই তৈরি হয় লালা, ঠিক আছে? তাহলে এই ফুডটা কি? এস। এস মানে কি? উদ্দীপক, স্টিমিউলাস, ঠিক আছে? আর এর রিয়াকশন কি? এর রিয়াকশন হলো স্যালাইভা তৈরি হওয়া। তাহলে এখানে স্টিমিউলাস কি? খাবার। আর রিয়াকশন কি? স্যালাইভা বা লালা। এবার ধরো, এটা তো নর্মাল জিনিস, কুকুরের সামনে তুমি খাবার আনবে, তার জিভ দিয়ে লালা বের হবে, এটা নর্মাল জিনিস, দিস আর কোয়াইট নর্মাল। তাহলে এখানে এক্সট্রা অর্ডিনারি কী শেখাতে চাইছি? এখানে এক্সট্রা অর্ডিনারি হলো কিছুদিন পরে তুমি এক কাজ করবে, কুকুরটাকে যখনই খাবার দেবে না, সঙ্গে একবার ঘন্টা বাজিয়ে দেবে। ঘন্টা বাজানোর সময় তুমি কি দেখবে? ঘন্টা বাজালে, খাবার দিলে কুকুরটার মুখ দিয়ে অটোমেটিক সালাইভা তৈরি হলো। এটাও নর্মাল জিনিস। কিছুদিন পরে তুমি কি চেক করতে পাবে, তুমি দেখবে যে তুমি খাবার আনছো না, জাস্ট ঘন্টা বাজিয়ে দিচ্ছ, এই ঘন্টা শুনে কুকুরের মুখ দিয়ে সালাইভা আসছে। এইটা কিন্তু হয়ে গেল কন্ডিশনিং। মানে তুমি একটা আলাদা পরিবেশ তৈরি করতে চেয়েছো, যে আমি খাবার দেব না, তাতেও যেন তার সালাইভা তৈরি হয়। ঠিক একই রকমভাবে বেল বাজাবো, তাতেই তার সালাইভা তৈরি হয়ে যায়। এটাই হলো কন্ডিশনিং। আমি একটা কন্ডিশন তৈরি করে দিলাম যে আমি বেল বাজাবো, জিভ দিয়ে লালা তৈরি হবে। আমি অন্য একটা এক্সাম্পল দিই। ছোটো বাচ্চারা যখন গ্রামে আইসক্রিম বিক্রি করতে আসে, ছোটো বাচ্চারা না, মানে আইসক্রিম যখন গ্রামে বিক্রি করতে আসা হয়, একটা ঘন্টা বাজানো হয় বা একটা বেল বাজানো হয়। এই বেলের শব্দ শুনে শিশুরা, ছোট চিলড্রেন বা চাইল্ডরা কী হয়? তাদের মুখে লালা চলে আসে বা তাদের মনে খাওয়ার ইচ্ছা জেগে যায়। তাহলে এটা তো একদিনে হয়নি। সবার প্রথমে আইসক্রিম আমরা কী করতে হয়েছে? আইসক্রিমও বিক্রি করতে হয়েছে, তার সঙ্গে ঘন্টাও বাজাতে হয়েছে। এই দুটো যখন একসঙ্গে শিশুটার অভ্যস্ত হয়ে গেছে সে, তখন শিশুটা কয়েক বছর পরে যখন বুঝতে পারে যে বেল বাজালেই তো আইসক্রিম আসে, তখন তুমি আইসক্রিম যদি নাও আনো, জাস্ট বেল বাজাও, তাহলেই তার মুখে সালাইভা বা লালা চলে আসবে এবং সে আইসক্রিম খেতে চাইবে। এটাই হলো কন্ডিশনিং। বুঝতে পারলে কন্ডিশনিং বা অনুবর্তনবাদ কী জিনিস? অর্থাৎ একটা জিনিসের মাধ্যমে অন্য একটা জিনিসের সঙ্গে কানেকশন জুড়ে দেওয়া, এটাই হলো কন্ডিশনিং। এবার তাহলে দেখি আমরা থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, অর্থাৎ প্রচেষ্টা এবং ভুল, এই তত্ত্বটাকে ডিটেলসে আমরা দেখি। চলো, প্রথমেই দেখো এই থিওরি সম্পর্কে কি বলা হয়েছে। থিওরি সম্পর্কে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু হিম, তার মতে, দাঁড়াও কালিটাকে চেঞ্জ করি, লার্নিং টেক্স প্লেস বাই ট্রায়াল অ্যান্ড এরর। অবশ্যই যে এটা হলো 1 নম্বর পয়েন্ট, যে লার্নিং তো হবে, হ্যাঁ তুমি শিক্ষা তো তুমি গ্রহণ করবে, কিন্তু সেই শিক্ষাকে গ্রহণ করার জন্যে, আগে তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর করতে হবে, কিছু প্রচেষ্টা এবং কিছু ভুল করতে হবে। তারপরে কি বলা হয়েছে? ইন দ্য লার্নিং, অর্থাৎ শিক্ষা গ্রহণ করার এই পদ্ধতিতে, লার্নার সিলেক্ট আ কারেক্ট রেসপন্স আউট অফ এ লার্জ নাম্বার অফ পসিবল ওয়ান। অর্থাৎ 100 রকমের তুমি ট্রাই করলে, 100টা ট্রাই করার পরে একটা তোমার ঠিক হয়ে গেল, সেই একটা কি আমরা বলবো সাকসেস। তাহলে এখানে কি লেখা আছে? লেখা আছে এ লার্জ নাম্বার অফ পসিবল ওয়ান্স, অনেকগুলি রাস্তার মধ্যে একটা কারেক্ট অ্যাপ্রোচটাই তুমি বেছে নেবে শেষবেলায়। অ্যান্ড কানেক্টস ইট উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্টিমিউলাস, এবং সেই পদ্ধতিকে তুমি সঠিক স্টিমিউলাস, উদ্দীপকের সঙ্গে তুমি জুড়ে দেবে। ওই যে অনেকগুলি ক্রিয়া করার পরে শেষবেলায় বিড়ালটার মনে হলো এই জায়গাটাতে যদি আমি হাত দিই তাহলেই দরজাটা খুলে যাবে, তাহলে ওই একটা জায়গাটাই হলো স্টিমিউলাস, ওটাই জুড়ে দিতে হবে। তারপর কি বলা হয়েছে? লার্নিং বাই দিস মেথড ইট কল্ড ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরি। এই পদ্ধতিতে শিখলাম আমরা, তাকে বলবো ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। মনে রাখবো ট্রায়াল অ্যান্ড এরর কিন্তু থর্নডাইকের দেওয়া। এটা তো আমরা দেখে নিলাম। মনে রাখবে ক্যাট দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এবার বলা হয়েছে, একটু বড় করি নাহলে বুঝতে পারবে না। এবার বলা হয়েছে যে থর্নডাইকের পরীক্ষায় ফলাফলগুলিকে বিচার করলে শিখন প্রক্রিয়ার কতগুলি স্তর পাওয়া যায়, সেই স্তরগুলি কী কী? 1 নম্বর হলো তাড়না। তাড়না মানে কি বলো তো? যে জিনিসটা তোমাকে ড্রাইভ করছে, অর্থাৎ যে জিনিসটা তোমাকে, একটা স্টিমিউলাস হলো, স্টিমিউলি বা স্টিমিউলাস একই জিনিস, মানে হলো উদ্দীপক, আর একটা হবে কি রেসপন্স বা আর।
রেসপন্স। এবার কি হলো, ড্রাইভ মানে তাড়না। তো যে জিনিসটা তোমাকে বাধ্য করবে, যে জিনিসটা তোমাকে তোমার মনের মধ্যে স্টিমিউলাসটাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াবে, অর্থাৎ যে জিনিসটা তোমাকে বাধ্য করলো সেই কাজটা করতে, তাকেই বলা হবে তাড়না। যেমন ফুচকার ধরো গন্ধ বা মাছের গন্ধ, যেমন কি বলবো, মাছের গন্ধ বিড়ালকে বাধ্য করলো দরজাটাকে খোলার জন্য, সেটা হবে স্টিমিউলাস। লক্ষ্য অর্থাৎ গোল, লক্ষ্য বা গোল, এটা হবে হবে একটা স্তর, অর্থাৎ সে তার গোলের দিকে যাবে। বাধা, এটা হলো একটা স্তর, অর্থাৎ বিভিন্ন রকমের বাধা থাকবে, অর্থাৎ দরজাটা থাকছে বিড়ালের সামনে, এই ডোরটা খুলতে হচ্ছে তাকে, তো এই দরজাটা খোলাটাই তো তার শেখা, তো বাধাও থাকবে। উদ্দেশ্যহীন প্রচেষ্টা, অবশ্যই এটা কিন্তু আমরা বলছি ট্রায়াল। 10 রকমের প্রচেষ্টা করছে, তার মধ্যে একটা সফল হচ্ছে, আর সে 100টা প্রচেষ্টা করছে, একটা সফল হচ্ছে, এটা এটা কি তো বলবো ট্রায়াল। তারপর রয়েছে হঠাৎ সাফল্য, হঠাৎ করে প্রচেষ্টা করতে করতে একটাই তুমি সাফল্য পেয়ে গেলে, ব্যাস সেটাই হয়ে গেল ফাইনাল। এবং সঠিক পদ্ধতি নির্বাচন, ওই যে 100টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি সঠিক, বাকি 99টা বেঠিক, তো 99টা বাদ দিয়ে ওই একটাকে সিলেক্ট করতে হবে, এটা কি বলা হবে সঠিক পদ্ধতি নির্বাচন। তারপর হচ্ছে সঠিক পদ্ধতি স্থিরীকরণ, ওই পদ্ধতিটাকে স্থির করতে হবে। এ কটাই ছিল স্তর। স্তরগুলি পরপর মনে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু স্তরগুলি প্রয়োজন রয়েছে কি এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য ওগুলি ইম্পর্টেন্ট রয়েছে। যদি তোমরা বলো তাহলে এক্ষেত্রে আমি একবার না হয় লিখিয়ে দিই কোনটা কী এক্ষেত্রে। তাহলে যদি আমরা দেখি যে ক্ষেত্রে সাবজেক্ট কী ছিল আমাদের এক্সপেরিমেন্টের, সাবজেক্ট ছিল ক্যাট। তারপরে যদি দেখি স্টিমিউলাস বা উদ্দীপক, এক্ষেত্রে উদ্দীপক কে ছিল, ফিশ, তাই তো, মাছ, মাছ ছিল উদ্দীপক। এক্ষেত্রে মোটিভেশন বা তাড়না যাকে তোমরা বলতে পারো, এই মোটিভেশন কে ছিল, মোটিভেশন ছিল আমাদের স্মেল, মাছের গন্ধটা, কারণ মাছকে তো সে চোখে দেখতে পাচ্ছে না, মাছের গন্ধটা পাচ্ছে সে। তারপরে ড্রাইভ, অর্থাৎ কে তাকে, এইটা হলো তাড়না অ্যাকচুয়ালি। ড্রাইভ কোন জিনিসটা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তার মধ্যে থাকা হাঙ্গার অর্থাৎ ক্ষুধা, এটা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এবার আমরা তার দেওয়া কিছু ল নিয়ে পড়ব। এই যে দেখো, এবার দেখব থর্নডাইকের টোটাল 2 রকমের সূত্রের কথা বলা হয়েছে। তিনি দুই রকমের লার্নিংয়ের কথা তিনি বলেছেন আমাদেরকে। একটা হলো প্রাইমারি লার্নিং, প্রাইমারি লজ অফ লার্নিং, একটা হবে সেকেন্ডারি লজ অফ লার্নিং। তাহলে তিনি প্রাইমারি লজ অফ লার্নিং, যাকে আমরা বাংলায় বলবো প্রাথমিক শিক্ষার নিয়ম, আর রয়েছে মানে কি বলবো, মুখ্য আর গৌণ বলতে পারি, যাই হোক বাংলাটা আমার তো বাদ দিলাম, ইংলিশটা আমি ধরছি। প্রাইমারি লজ অফ লার্নিং, আর একটা কি রয়েছে সেকেন্ডারি লজ অফ লার্নিং। এই 2 রকমের থিওরির কথা তিনি বলেছেন। তাহলে যদি আমি ছক কেটে দেখি তাহলে আমরা কি দেখব, ছোট করি দাঁড়াও, আমরা দেখব লজ অফ লার্নিং অর্থাৎ শিখনের নিয়ম। কত রকমের শিখনের নিয়ম রয়েছে, সেই নিয়মগুলিকে আমরা যদি দেখি, আমরা দেখব মেনলি 2 রকমের নিয়ম রয়েছে। একটা হবে প্রাইমারি লজ, প্রাইমারি লজ অফ লার্নিং, একটা হবে সেকেন্ডারি লজ অফ লার্নিং। এই ক্লাসগুলি করলে তোমাদের আর কোনো ক্লাস করার প্রয়োজন নেই, সিধা মক টেস্টে নেমে যাবে। তাহলে কি বললাম, যে লার্নিংয়ের 2 রকমের নিয়ম রয়েছে, একটা হলো 2 রকমের রয়েছে, একটা হলো প্রাইমারি লজ অফ লার্নিং, একটা হলো সেকেন্ডারি লজ অফ লার্নিং, প্রাইমারি সেকেন্ডারি। এবার এই প্রাইমারির মধ্যেও 3 রকমের লজ রয়েছে। এই প্রাইমারি আমি কালি চেঞ্জ করি দাঁড়াও, এই প্রাইমারির মধ্যেও 3 রকমের আবার লজ রয়েছে, 3 রকমের, 1 2 3, 3 রকমের ভাগ রয়েছে। আর সেকেন্ডারির মধ্যেও আবার 8 রকমের ভাগ রয়েছে, এরকম 8 রকমের ভাগ রয়েছে। তাহলে প্রথমে আমরা প্রাইমারিটাকে দেখি। দেখো, এই যে দেখো প্রাইমারির মধ্যে 3 রকম রয়েছে, এটা হলো 1, কালি চেঞ্জ করি আবার,
এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। আর সেকেন্ডারির মধ্যে কি রয়েছে? 1, 2, 3, 4। এখানে দেখো 1, 2, দেখা যাচ্ছে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 রকমের ভাগ রয়েছে সেকেন্ডারির মধ্যেও। তবে সেকেন্ডারি মনে রাখার কোনো প্রয়োজন নেই, প্রাইমারিটা মনে রাখলেই হলো। চলো তাহলে আমরা প্রাইমারিটা প্রথম দেখে নিই। তাহলে দেখলাম যে লস দু রকমের, একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে রয়েছে প্রাইমারির মধ্যে রয়েছে 3 রকমের। সেই 3 রকম কী কী এবার আমরা দেখে নিই। 1 নম্বরই হবে আমাদের, 1 নম্বরটাই হবে আমাদের ল অফ রেডিনেস। 1 নম্বরটা হবে ল অফ রেডিনেস, 2 নম্বরটা হবে ল অফ এক্সারসাইজ, 3 নম্বর হবে ল অফ ইফেক্ট। তাহলে সবার প্রথমে দেখি ল অফ রেডিনেস, অর্থাৎ যে কোনো জিনিস, আগে এখানে এক্সপ্লেন করি। ল অফ রেডিনেস কি? যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আমাদের না রেডি থাকতে হয়, প্রিপেয়ার থাকতে হয়, সেটাকে আমরা বলবো ল অফ রেডিনেস। যেমন ধরো তুমি সাইকেল চালানো শিখবে, সাইকেলিং শিখবে বা সাইকেল চালানো শিখবে, তাহলে সেক্ষেত্রে তো তোমাকে রেডি থাকতে হবে। কেমনভাবে রেডি থাকতে হবে? একটা হলো তোমাকে শারীরিকভাবে রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে বা ফিজিক্যালি। একটা হলো তোমাকে মানসিকভাবে রেডি থাকতে হবে, অর্থাৎ মেন্টালি। এটা হলো রেডিনেস। ল অফ রেডিনেস হলো এটাই, দুইভাবে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, একটা মানসিকভাবে, একটা শারীরিকভাবে। তারপরে যদি আমরা দেখি ল অফ এক্সারসাইজ, ল অফ এক্সারসাইজ মানে কি? যে কোনো জিনিস মনে রাখার জন্য না আমাদেরকে সেটাকে বারবার এক্সারসাইজ করতে হয় বা প্র্যাকটিস করতে হয়। এখান থেকে আমরা এটাই শিখব। ল অফ এক্সারসাইজ থেকে আমরা কী শিখব? যে কোনো জিনিস আমাদের মনে রাখার জন্যে সর্বদা আমাদেরকে সেটাকে প্র্যাকটিস করতে হয়, অর্থাৎ এক্সারসাইজ করতে হয়। এখান থেকে এটাই শিখবো। তাহলে এখান থেকে কী লিখব? এটা পরবর্তীকালে দুটো ভাগে ভাগ হবে, এখন জাস্ট এটা মনে রাখার জন্য লিখি যে কোনো জিনিস মনে রাখার জন্যে এক্সারসাইজ বা প্র্যাকটিস করতে হয়, এক্সারসাইজ বা প্র্যাকটিস দরকার হয়। তারপর রয়েছে কি ল অফ ইফেক্ট। ইফেক্টের বাংলা হলো প্রভাব। প্রভাব মানে কি? প্রভাব মানে হলো যে আমাদের কাছে যে কোনো জিনিসের একটা প্রভাব পড়ে। যদি সেই জিনিসটা ভালো জিনিস হয়, ভালোর প্রভাব ভালোভাবে পড়বে, যদি খারাপ হয় খারাপের প্রভাবও পড়বে। অর্থাৎ সমাজে আমরা যা দেখি তার একটা প্রভাব আমাদের উপরে পড়ে। এখান থেকেও আমরা অনেক জিনিস লার্ন করি, অর্থাৎ শিখি, সেটাই বলা হয়। তাহলে প্রাইমারি লস এর কত রকম দেখলাম? 3 রকমের। একটা হলো রেডিনেস, একটা হলো ল অফ এক্সারসাইজ অ্যান্ড ল অফ ইফেক্ট, 3 রকমের দেখলাম। এরপর সেকেন্ডারি ল অফ লার্নিংয়ের সেকেন্ডারি লও রয়েছে। তার মধ্যে প্রথম কি? সবার প্রথম হবে ল অফ প্রিমেসি। তারপরটা কী হবে? ল অফ ইন্টেন্সিটি, ল অফ রিসেন্সি, ল অফ সাবঅর্ডিনেটিং, এইগুলো সব রয়েছে। বাংলাতে আবার দেখে নিই। থর্নডাইকের যে মুখ্য সূত্র রয়েছে, অর্থাৎ বললাম না একটা হলো মুখ্য, একটা হবে গৌণ। মুখ্য মানে কি? ল অফ প্রাইমারি লস অফ লার্নিং এর কথা বলা হয়েছে। প্রাইমারি লস অফ লার্নিং এটার কথা বলা হয়েছে এখানে। তাহলে প্রাইমারি লস অফ লার্নিং আমরা দেখলাম 3 রকমের ভাগ ছিল। প্রথমটাই ছিল আমাদের হাতে, প্রথমটাই ছিল প্রস্তুতির সূত্র, অর্থাৎ ল অফ রেডিনেস। পরেরটা হবে
পরেরটা হবে অনুশীলনের সূত্র, আমি 3-এরটা 2 বলছি। অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ, অর্থাৎ অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর 3 নম্বর ছিল ফল লাভের সূত্র, অর্থাৎ ল অফ ইফেক্ট, অর্থাৎ প্রভাবের সূত্র। তাহলে এখানে বাংলায় কি দেওয়া রয়েছে একবার দেখে নিই, তোমাদের জন্য আমি নোটস তো দিয়েই দিচ্ছি, এখন জাস্ট হালকা করে বলে দিই। তাহলে প্রথম হলো প্রস্তুতির সূত্র, যেটাকে ইংলিশে আমরা বললাম ল অফ রেডিনেস, অর্থাৎ প্রস্তুতি থাকতে হবে তোমাকে। যেমন এখানে কি বলা হয়েছে, থর্নডাইকের শেখনের মুখ্য সূত্রে দৈহিক প্রস্তুতির কথা বলা হয়েছে। তার মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির দৈহিক প্রস্তুত থাকা দরকার, অর্থাৎ প্রস্তুত থাকা তার দরকার। এবং সংযোগ স্থাপনের জন্য যদি ব্যক্তি প্রস্তুত থাকে তাহলে সংযোগ স্থাপন করতে দিলে সে তৃপ্তিবোধ করবে। ব্যক্তি যদি প্রস্তুত থাকে সেক্ষেত্রে জোর করে সংযোগ স্থাপন করতে দিলে সে বিরক্তিবোধ করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তাকে রেডি থাকতে হবে যে কোনো কাজ শেখার জন্যে। শর্টে বুঝে নাও, এত কঠিন করে বোঝার কোনো প্রয়োজন নেই। তারপর রয়েছে, এটা আমি আগে পড়ব। তারপর রয়েছে ফল লাভের, অর্থাৎ ইফেক্ট, ইফেক্ট বলছি, হ্যাঁ ইফেক্টই তো, প্রভাব। দেখো, উদ্দীপক এস, স্টিমুলাস প্রতিক্রিয়া আর, এর সংশোধনের ফল যদি শিক্ষার্থীর কাছে খুব সুখকর বা আনন্দদায়ক হয় তবে সংযোগস্থলটি শক্তিশালী হবে বা সংযোগটি শক্তিশালী হবে, অর্থাৎ এস আর বন্ড দৃঢ় হবে। অপরপক্ষে সংযোগের ফল যদি অতৃপ্তিকর, বিরক্তিকর হয় তাহলে এস আর বন্ড দুর্বল হবে। অর্থাৎ আমরা যেটা দেখছিলাম যে ল অফ ইফেক্ট, অর্থাৎ প্রভাবের ফলে সে যে, যেমন ধরো ক্যাট ধরো পেয়ে গেল, ক্যাট ধরো ওই ঘন্টাটায় যখন, বেলটায় যখন হাত দিল, হাত দেওয়ার ফলে সে কী পেলো, ফিশ পেলো। যেহেতু সে ঘন্টায় হাত দিল, এটা হলো স্টিমিউলাস, আর ফিশ পেলো, এটা হলো রেসপন্স। সে ভালো তৃপ্তি পেলো, যেহেতু তৃপ্তি পেলো সে, সেই জন্য এস আর বন্ডটা কী হবে, স্ট্রং হবে। আমি পজিটিভে সাইন দিচ্ছি, স্ট্রং হবে। যদি অন্য হতো যে সে বিড়ালটা ঘন্টায়, অর্থাৎ ক্যাটটা ঘন্টায় হাত দিল আর হাত দেওয়ার ফলে সে কারেন্টের শক পেলো, কারেন্টের শক তো খারাপ জিনিস, তখন কী হবে, সে ভয় আর হাত দেবে না, অর্থাৎ এসআরটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ বন্ধনটা সুদৃঢ় নয়, নষ্ট, দুর্বল হয়ে যাবে। তারপর কি রয়েছে, অনুশীলনের সূত্র। অনুশীলন মানে কি বললাম, যেটা তিন নাম্বার ছিল আমাদের, লজ অফ প্র্যাকটিস আর ইফেক্ট বা এক্সারসাইজ, ল অফ প্র্যাকটিস অর এক্সারসাইজ। এটাকে একবার ওখানে ঠিক করে নিই, তাহলে একবার দেখে নিই একবার। এই যে এটা আমরা করছি, ল অফ প্র্যাকটিস অর এক্সারসাইজ, এইটা দেখছি আমরা, বুঝতে পারছো তুমি, এইটা দেখছি আমরা, এইটা ল অফ প্র্যাকটিস অর এক্সারসাইজ। এটাকে আমরা অর প্র্যাকটিসও যোগ করে দিতে পারি, ঠিক আছে, প্র্যাকটিসে যোগ করে দিতে পারি আমরা। তাহলে দেখি এখানে কি বলা হয়েছে, অনুশীলনের সূত্র, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ল অফ প্র্যাকটিস অর এক্সারসাইজ। এই সূত্র বললাম না যে এই সূত্রটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ব্যবহারের সূত্র, একটা হলো অব্যবহারের সূত্র। ব্যবহারের সূত্র, তাহলে এটা দু রকমের ভাগ রয়েছে, একটা হলো ল অফ ইউজ, একটা হবে ল অফ ইউজ, একটা হবে কি ল অফ ডিসইউজ। ইউজ আর ডিসইউজ, একটা হলো ব্যবহারের, একটা হলো অব্যবহারের। তাহলে দেখি প্রথমে ব্যবহারটা দেখি, যেটা বুঝতে পারছো তো, এইটা হবে, অর্থাৎ এই ব্যবহারটা হলো এইটা ইউজ, আর অব্যবহারটা হলো ডিসইউজ। তোমরা নিজের খাতায় সেভাবে নোটস বানাবে নিজের বোঝার মতো। তাহলে ব্যবহারের সূত্র দেখি, সমস্ত শর্ত অপরিবর্তিত রেখে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার মধ্যে পরিবর্তনীয় বন্ধন স্থাপনের পর বারবার চর্চা করলে সংযোগ দীর্ঘ হবে। অর্থাৎ এত পড়ার দরকার নেই, আমি শর্টে বলে দিচ্ছি। ল অফ ইউজে কি বলা হয়েছে, ল অফ ইউজে বলা হয়েছে তুমি কোনো কাজ যত ঘন ঘন, অর্থাৎ যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে, সেই কাজটা তুমি তত ভালো রেসপন্স করবে, সেই কাজটাই তুমি তত ভালো মাহির হবে, সেই কাজটাই তুমি তত ভালো এক্সপার্ট হবে, তোমার তত কাজটা ভালো মনে থাকবে। ওই জন্যই তো আমরা বলি যে বারবার রিভাইজ করো। তাহলে এখান থেকে একটা কী শিক্ষা পেলাম, যে ল অফ ইউজে বলা হয়েছে বারবার রিভাইজ করো, বারবার রিভিশন করো পড়াকে। আর ল অফ ডিসইউজ বা অপব্যবহার কি, এটা আমি এখানে করি, এইটা এখানে করি, ল অফ ডিসইউজ,
বা অপব্যবহার কি? তুমি কোনো কাজ যত প্র্যাকটিস কম করবে তত তোমার কম মনে থাকবে। বুঝা গেল? অর্থাৎ যদি তুমি কোনো কাজ এই যে বহুদিন চর্চা না করলে বন্ধনক্রমে শিথিল হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলাম আমরা? আমরা বুঝতে পারলাম ল অফ ইউজে বলা হয়েছে যে একটা, বোঝা যাচ্ছে না, ল অফ ইউজে বলা হয়েছে যে প্র্যাকটিস যদি বারবার করো, প্র্যাকটিস যত হাই করবে লার্নিং তত হাই হবে, প্র্যাকটিস যত বেশি করবে লার্নিংও তত বেশি হবে। অর্থাৎ প্র্যাকটিস করা ভালো জিনিস, ঠিক আছে। আর ডিস ইউজারকে বুঝলাম যে যদি বহুত দিন তুমি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস যত লো করবে অর্থাৎ কম করবে, লার্নিংও তত কম হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তুমি সেই জিনিসটাকে ভুলে যাবে। বুঝে গেল? অর্থাৎ ফরগেট, জিনিসটাকে তাড়াতাড়ি তুমি ভুলে যাবে, এটাই বলা হয়েছে এক্ষেত্রে। ক্লিয়ার হলো এই দুটো জিনিস? তাহলে দেখলাম এই তিনটা আমরা, তাহলে রেডিনেস দেখলাম, এক্সারসাইজ দেখলাম, ইফেক্ট দেখলাম। তারপরে কি আছে? সেকেন্ডারি ল অফ এক্সারসাইজ। সেকেন্ডারি লগুলি কী কী রয়েছে একবার দেখি। এখানে সেকেন্ডারি ল জানার অত আমি বলবো কোনো প্রয়োজন নেই, অত কঠিনভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একবার ইংলিশগুলো কী কী, আটটা কী কী একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আটটা সেকেন্ডারি লস দেখতে পাচ্ছ। সেকেন্ডারি লস, কালিটাকে চেঞ্জ করি, কী কালি দিলে বোঝা যাবে সেটাও তো বুঝতে পারছি না। দেখো, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এই যে আটটা সেকেন্ডারি লস, সেই আটটা সেকেন্ডারি লস কী কী একবার দেখি। এর ডিটেলসে না গেলেও হবে সাধারণত। প্রথম রয়েছে ল অফ প্রিমেসি, তারপর রয়েছে ল অফ রিসেন্সি, দেখো সেকেন্ডারি ল অফ লার্নিং বাই থর্নডাইক। থর্নডাইকের এই যে সেকেন্ডারি লজ অফ লার্নিং যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে মনে রাখবো কোনো কোনো বইয়ে আট রকমের বলা হয়েছে, কোনো কোনো জায়গায় 9 রকমের বলা হয়েছে, ঠিক আছে। যেমন এক্ষেত্রে তোমরা দেখছো 9 রকমের বলা হয়েছে, কোনো কোনো জায়গায় 8 রকমের দেওয়া রয়েছে। তো যাই হোক, মেনলি আমরা 8 রকমই ধরে থাকবো, ঠিক আছে। এবার প্রশ্নটা অনেক রকমের হতে পারে। একটা বলতে পারে যে নিচের কোনটি থর্নডাইকের সেকেন্ড ল অফ লার্নিং এর অন্তর্গত নয়। দেখা গেল প্রিমেসি, অ্যানালজি, রিসেন্সি অপশন দিয়ে দিল, অন্য একটা এক্সট্রা, সেই এক্সট্রাটা উত্তর হবে না। বেশ, তাহলে আমরা সবগুলো একবার দেখে নিই। তাহলে কী কী রয়েছে একবার দেখে নিই। প্রথম রয়েছে ল অফ প্রিমেসি, তারপর রয়েছে ল অফ অ্যানালজি, ল অফ রিসেন্সি, ল অফ অ্যাসোসিয়েটিভ লার্নিং, মাল্টিপল রেসপন্স, ল অফ অ্যাটিটিউড, ল অফ ইন্টেন্সিটি, পার্শিয়াল অ্যাক্টিভিটি, ল অফ ফ্রিকোয়েন্সি। এই 9 রকমের আমরা দেখলাম। যদি সব জিনিসগুলি তোমরা দেখো, নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে। ল অফ প্রিমেসি, প্রিমেসি মানে হলো যে কোনো জিনিসকে তুমি যে জিনিস না প্রথমবার যে জিনিস ভালো করে শিখবে সেই জিনিসটা শেষ পর্যন্ত মনে থাকবে, লং লাস্টিং হবে এই জিনিসটা। এটা হলো ল অফ প্রিমেসি। যদি তোমরা ডিটেলস দেখতে চাও দেখো, প্রথম কি বলা হয়েছে, ল অফ প্রিমেসি 1 নম্বর। তুমি বলবে স্যারের বাংলার কি নেই? বাংলা রয়েছে, কিন্তু বাংলা টার্মগুলি মনে রাখতে পারবে না। যেমন দেখো, একটু জটিল জটিল বাংলা টার্মগুলি রয়েছে। প্রথমেটা কি বলা হয়েছে, মানসিক প্রস্তুতির স্তর, বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, আংশিক প্রতিক্রিয়া সূত্র, তোমরা উপমানের সূত্র, তোমরা দেখলে বুঝতে পারবে কোনটা কিসের। তো নিজেরা ওগুলো দেখে নেবে, আমি জাস্ট বুঝিয়ে দিই এখন, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। প্রথম কি, ল অফ প্রিমেসি। কি বলা হয়েছে? বলা হয়েছে লার্নিং দ্যাট টেক্স প্লেস ইন দ্য বিগিনিং ইজ বেস্ট লার্নিং। বলছে যে লার্নিংটা বিগিনিংয়ে অর্থাৎ শুরুর দিকে হয় সেটা হলো বেস্ট লার্নিং, সেটা হলো সব থেকে ভালো লার্নিং। কেন কি? কারণ তুমি প্রথমে অর্থাৎ একদম শুরুর দিকে যে জিনিসটা শেখাবে সেটা সব থেকে বেশি দিন পর্যন্ত আমাদের মাথার মধ্যে থাকবে, আমাদের নয় শিশুদের মাথার মধ্যে থাকবে। এটাকে বলা হবে ল অফ প্রিমেসি। অর্থাৎ যে জিনিসটা তুমি বিগিনিংয়ে শুরুর দিকে শেখাবে সেটা শেষ পর্যন্ত থাকবে। ওই জন্যই তো আমাদের পড়ার সবসময় প্রথম চ্যাপ্টার 1 নাম্বারটা আমাদের সারা জীবন মনে থাকে, কারণ এইটাই বারবার আমরা পড়ি, এটাই শুরুতেই পড়ে থাকি আমরা, ঠিক আছে। আর আমি ডিটেলস এত আমি পড়ছি না, কারণ ডিটেলস এখান থেকে কোয়েশ্চেন আসবে না। তারপর রয়েছে ল অফ অ্যানালজি। ল অফ অ্যানালজি কী বলা হয়েছে, নিউ নলেজ ইজ বেস্ট আন্ডারস্টুড অ্যান্ড লার্নড হোয়েন ইট ক্যান বি রিলেটেড টু সামথিং দ্যাট আ লার্নার অলরেডি নোজ। বলা হয়েছে ধরো লার্নার প্রথমেই থেকেই সে সাইকেল চালাতে জানে, এবার তুমি তাকে বাইক চালাতেও শেখাচ্ছ, সে কি হেল্প পাবে না? অবশ্যই অনেকটাই সে হেল্প পাবে। যে সাইকেল চালানো জানবে
বাইক চালানো তার কাছে ইজি হয়ে যাবে। তো সেই জন্য বলা হয়েছে যে নতুন কোনো জিনিস শেখানোর আগে সে যেটা অলরেডি জানে যদি তুমি তাকে সেটা শেখাও সেটা তার বেশি সুবিধা হবে জানতে। অর্থাৎ অ্যানালজি, অর্থাৎ অ্যানালজি মানে হলো মিল বের করা। অ্যানালজি মানে কি মিল বের করা, অর্থাৎ আগে সাইকেল চালানো এখন বাইক চালানো মিল রয়েছে, মিল থাকা মানেই তার হেল্প হবে। তাহলে অ্যানালজি মানে কি বুঝতে পারলাম, যে নিউ জিনিস শেখানোর সঙ্গে সঙ্গে সে ওল্ড যে জিনিসটা জানে এই দুটো শেখাও, তাহলে তার লার্নিং ভালো হবে। বাকি তোমরা দেখে নেবে। তারপর রয়েছে ল অফ রিসেন্সি। রিসেন্সি মানে বুঝতে পারছো রিসেন্ট, আর রিসেন্ট মানে কি বুঝতে পারছো কিছুদিন আগে হওয়া। এই ছবিটা দেখে কিছু বুঝতে পারছো, ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এইটার মানে হলো কিছুক্ষণ আগে দেখিয়েছি। এর মানে হলো হিস্ট্রি। ইউটিউবে ওয়াচিং হিস্ট্রি দেখবে, দেখবে এরকম ছবি থাকবে, এর মানে হলো হিস্ট্রি। অর্থাৎ রিসেন্ট অ্যাক্টস আর লাস্টিং, যে কাজটা তুমি রিসেন্টলি করো সেই কাজটা লাস্টিং মানে বহুদিন পর্যন্ত মাথার মধ্যে থাকে, বহুদিন ধরে মনে থাকে, বহুদিন ধরে মনে থাকে সেই কাজটা, যে কাজটা তুমি রিসেন্ট করো। দিস মোস্ট রিসেন্টলি লার্ন আর বেস্ট রিমেম্বার্ড, এই যে থিংস মোস্ট রিসেন্টলি লার্ন আর বেস্ট রিমেম্বার্ড, যে কাজটা তুমি এই রিসেন্টলি শিখেছো সেটা বহুদিন পর্যন্ত রিমেম্বার মনে থাকবে। তারপর কি বলা হয়েছে, ল অফ সেট অ্যাটিটিউড, অর্থাৎ তোমার যে কেমন অ্যাটিটিউড সেটা সেট করবে এই লটা। অ্যাটিটিউড মানে কি আমাদের চলাফেরা, ভাব ভঙ্গিমা বিহেভিয়ার সবই অ্যাটিটিউডের অন্তর্গত, তাই তো। এখানে বলা হয়েছে দ্য বেস্ট লার্নিং ইজ পসিবল ইফ দ্য লার্নার সেট আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড দ্য টাস্ক। অর্থাৎ তুমি তাদেরকে একটা টাস্ক মানে কি যে কোনো একটা হোমওয়ার্ক, যে কোনো একটা কাজ দিলে সেই কাজটা করার ফলে যদি তাদের অ্যাটিটিউড মানে খারাপ জিনিস নয় কিন্তু, সবাই মনে করে অ্যাটিটিউড মানে অহংকার, তা নয় কিন্তু। অ্যাটিটিউড মানে তাদের বিহেভিয়ার, তাদের চলন বলন ভঙ্গি, এটা যে কাজটা করলে তাদের অ্যাটিটিউডটা পজিটিভ হবে সেই কাজটা আমাদেরকে করতে হবে, সেইভাবেই লার্নিংটা সব থেকে বেস্ট হবে। অ্যান্ড নেগেটিভ অ্যাটিটিউড লিডস টু পোর অ্যান্ড স্লো লার্নিং, এবং নেগেটিভ অ্যাটিটিউড আমাদেরকে কী করবে, পোর এবং স্লো লার্নিং, অর্থাৎ লার্নিংয়ের ক্ষেত্রে খুবই খারাপ। সো অ্যাটিটিউড হ্যাজ ওন ইম্পর্টেন্স, তাই অ্যাটিটিউডেরও অনেক প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবং বলাই হয়েছে দেখো অ্যাটিটিউড ইজ এভরিথিং, পরিষ্কার করে বলা হয়েছে যে অ্যাটিটিউডই হলো সব। তারপর এটা দেখো, 5 নম্বর ল অফ মাল্টিপল রেসপন্স। দেখো তো ওই ক্যাটের কথাটা মনে করো, তুমি ক্যাটের কথা ছাড়ো, একটা মানুষের কথা ভাবো, যে মানুষটা লাইফে কী করবে ঠিক করতে পারছে না। সে একবার টিচিং করায়, একবার পড়ায় ছেলেদেরকে, সাকসেস হয় না। সে একবার বিজনেস করে, সাকসেস হয় না। সে একবার অন্য কোনো কাজ করে, তাতেও সে সাকসেস হয় না। তো এইভাবে 10টা কাজ করার পরে সে একটা কাজ করলো যেখানে সে সাকসেস হয়ে গেল। তো সেই একটা কাজ বের করার জন্যও তো তোমাকে ফ্রিকোয়েন্সি মানে মাল্টিপল রেসপন্স দিতে হবে, নানান রকমের রেসপন্স। যেমন ধরো তুমি একটা জিনিস শিখলে, ট্রাই করলে, ভুল হয়ে গেল, আবার শিখলে, আবার ট্রাই করলো, আবার ভুল হয়ে গেল, বুঝতে পারলে, এটা একটা সাইকেল চলবে। তাহলে কি বলা হয়েছে হোয়েন আ লার্নার ফেসেস আ নিউ সিচুয়েশন, যখন লার্নার একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হয়, হি অর সি উইল ট্রাই ডিফারেন্ট থিং, সে নতুন জিনিস ট্রাই করবে। টু রেসপন্ড বিফোর ফাইন্ডিং দ্য কারেক্ট ওয়ান, সঠিকটা সে কী করে জানবে, তাই সঠিকটা খোঁজার আগে সে নানানভাবে ট্রাই করবে, রেসপন্ড করবে, এটা ভালো জিনিস। তারপরে লার্নিং থ্রু ট্রায়াল অ্যান্ড এরর, লার্নিং ফ্রম মিস্টেক, বলছে যে তাদের ট্রায়াল করবে বারবার, এরর করবে বারবার, বারবার প্রচেষ্টা করবে, বারবার ভুল করবে, এবং তার মাধ্যমেই লার্নিং হবে। তাহলে বলতে পারি ভুল থেকেই লার্নিং হয়, যারা ভুল ভুল জানে ভুল থেকেই ঠিক হয়, ঠিক আছে। আর কি বলা হয়েছে, হোয়েন ওয়ান রেসপন্ড ডাজ নট ব্রিং দ্য ডিজায়ার্ড রেজাল্ট দেন হি উইল ইনিশিয়েট নিউ রেসপন্ড, যখন একটা রেসপন্ড সে এই ওয়ার্কটা করলো, এই ওয়ার্কটা করার ফলে সে তার মনের মতো রেজাল্ট পেলো না, তখন সে কী করবে, অন্য ওয়ার্ক 2 করবে এবং মনের মতো রেজাল্ট খোঁজার চেষ্টা করবে। অর্থাৎ নতুন নতুন সে মাল্টিপল রেসপন্স করবে। তারপরে কি রয়েছে, ল অফ অ্যাসোসিয়েটিভ লার্নিং। অ্যাসোসিয়েটিভ লার্নিং মানে কি দেখো ভালো করে, বলছে বাই ক্রিয়েটিং অ্যাসোসিয়েশন মানে কি সংযোগ, দুটো জিনিসের মধ্যে সংযোগ করা হবে, বিটুইন এ নিউ সিচুয়েশন অ্যান্ড এ পার্টিকুলার রেসপন্স, একটা নতুন সিচুয়েশন, একটা রেসপন্স, একটা নতুন প্রতিক্রিয়ার মধ্যে একটা সংযোগ করা হবে। উই ক্যান শেপ আ লার্নার্স বিহেভিয়ার অ্যান্ড হেল্প দেম ডেভেলপ আ নিউ স্কিল আর বিহেভিয়ার, অর্থাৎ
এই যে দুটো জিনিসের ব্যবহার, দুটো জিনিসের আলাদা আলাদা জিনিসের হেল্প নিয়ে আমরা একটা নতুন লার্নারের মধ্যে নতুন বিহেভিয়ার তৈরি করতে পারি বা নতুন স্কিল তৈরি করতে পারি তার। উই লার্ন বাই অ্যাসোসিয়েটিং ডিফারেন্ট থিংস টুগেদার। অনেক জিনিস আমরা একসঙ্গে এক কাছে করে জিনিসপত্র আমরা শিখতে পারি। হোয়েন টু থিংস আর ফ্রিকোয়েন্টলি পেয়ার্ড, বলছে দুটো জিনিসকে যখন খুব ঘন ঘন একসঙ্গে যুক্ত করা হয়, পেয়ার মানে জোড়া করা হয়, মাইন্ড স্টার্টস, আমাদের মন শুরু করে দেয় টু অ্যাসোসিয়েট দেম ইচ আদার, দুটো জিনিসকে একে অপরের সঙ্গে এক কাছে করতে, সংযোগ করতে। অ্যান্ড প্রেজেন্স অফ ওয়ান উইল ট্রিগার দ্য থট অফ দ্য আদার, এবং একটা জিনিসের উপস্থিতি আর একটা জিনিসের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দেবে। যেমন একটা এক্সাম্পল দেখো, আমরা বাড়িতে যখন থাকি, কেউ যদি বেলে, বাড়ির ঘন্টাতে মানে বাড়ির সামনে তো একটা বেল থাকে, তো বাড়ির এই বেল বাজানোর সঙ্গে যদি কেউ হাত দেয়, আমাদের মাথার আসে যে একটা নতুন কোনো ব্যক্তি এসছে দরজাতে, তাই তো? অর্থাৎ বেল বাজানো, অন্য একটা ব্যক্তির আগমন, এই দুটো জিনিস একে অপরের সঙ্গে যুক্ত। এখানে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে এ চাইল্ড লার্নার টু এ চাইল্ড লার্নস টু অ্যাসোসিয়েট দ্য সাউন্ড অফ এ ডোরবেল উইথ দ্য অ্যারাইভেল অফ এ ভিজিটার। একটা ছেলে অভ্যস্ত হয়ে গেছে, যখনই বাড়িতে একটা ঘন্টা বাজে তখনই একটা ভিজিটর, নতুন ব্যক্তি আসে তাদের বাড়িতে, ঠিক আছে? দ্য সাউন্ড অফ দ্য ডোরবেল বিকামস অ্যাসোসিয়েট উইথ দ্য এক্সপেকটেশন অফ সোশ্যাল ইন্টারাকশন। অর্থাৎ এরপর থেকে তাদের বাড়িতে যখনই বেল বাজে তখনই সে ভাবে সোশ্যাল ইন্টারাকশন, মানে কি কোনো একটা ব্যক্তি আসবে, সেই ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করব। বুঝে গেল? এইটাকে আমরা বলে থাকি ল অফ অ্যাসোসিয়েটিভ লার্নিং। অ্যাসোসিয়েটিভ লার্নিং মানে হলো দুটো জিনিস একসাথে শেখা, একসাথে একে অপরের সঙ্গে জড়িয়ে যাওয়া, অ্যাসোসিয়েটিভ। তারপর রয়েছে ল অফ ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির বাংলা মানে আমরা এমনিতেও জানি তীব্রতা। তীব্রতা মানে কি, ইফ আ স্টিমিউলাস, মানে যদি একটা স্টিমিউলাস বা উদ্দীপক বা এক্সপিরিয়েন্স ইজ স্ট্রং, যদি কোনো উদ্দীপক স্ট্রং হয় অর্থাৎ শক্তিশালী হয়, সেক্ষেত্রে দ্য রেসপন্স উইল বি স্ট্রং। তাহলে শুধু উদ্দীপকই নয়, রেসপন্সটা অর্থাৎ তার যে প্রতিক্রিয়া সেটাও কিন্তু স্ট্রং হবে। একটা স্ট্রং হলে আরেকটাও স্ট্রং হবে। কেন? কারণ যখন তুমি কোনো জিনিস বেশি মনোযোগ দিয়ে করবে, উদ্দীপকটা খুবই শক্তিশালী, তখন রেজাল্টটাও শক্তিশালী হবে। এ স্টুডেন্ট উইল লার্ন ফ্রম রিয়াল থিং দ্যান ফ্রম আ সাবস্টিটিউশন। অর্থাৎ একটা রিয়াল থিং থেকে, একটা বাস্তব জিনিস থেকে সে ভালোভাবে শিখবে মুখে বলার থেকে। আর কি বলা হয়েছে, সামথিং ইজ টট ইন আ ওয়ে দ্যাট ইজ এক্সাইটিং। বাচ্চাদেরকে আমরা যদি কোনো কিছু শেখাই এক্সাইটিংভাবে, খুব মজাদার ওয়েতে, এঙ্গেজিং, তাদেরকে সংযুক্ত রেখে, এঙ্গেজ মানে তাদেরকে যুক্ত করা, অ্যান্ড মেমোরেবল, এমনভাবে মনে রাখানো, যাতে এমনভাবে শিক্ষা দেবে, এমনভাবে শেখানো যেন তাদের মাথায় থাকে সারা জীবন। ইজ লাইকলি টু রিটেন ইন দ্য লার্নার্স মেমোরি। এইভাবে যদি আমরা তাদেরকে শেখাই, তাদের মেমোরিতে সারা জীবন এটা থাকবে। তারপর রয়েছে ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি। আমি এগুলো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা আরেকবার ব্যাক করে দেখতে পারো, মানে স্পিড হয়তো বলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি। পার্শিয়াল অ্যাক্টিভিটি কি? পার্শিয়াল মানে আমরা জানি আংশিক, অ্যাক্টিভিটি মানে হলো ক্রিয়াকলাপ। অ্যাক্টিভিটি মানে কি হয়ে গেল? ক্রিয়াকলাপ। তাহলে এখানে কি বলা হয়েছে, বাই ক্রিয়েটিং আ সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে লার্নিংকে সাপোর্ট করা হয়, ঠিক আছে? অর্থাৎ লার্নিং সাপোর্টিং আর কি, মানে শিক্ষার ক্ষেত্রে যেন সেটা উপযোগী হয়, এমন একটা পরিবেশ তৈরি করা। অ্যান্ড ব্রেকিং ডাউন মেটেরিয়াল ইন্টু ম্যানেজেবল পার্ট, এবং একটা বড় কাজকে এরকম ছোট্ট ছোট্ট পার্টে ভেঙে দেওয়া। এবং টিচার্স ক্যান হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার স্কিল নলেজ নিড টু সাকসিড, এবং এইভাবেই টিচার তাদেরকে একটা বড় জিনিসের চারটে ভাগের বা একটা ছোট পার্টে ভাগ করে এই একটা পার্টকে আগে শেখাবে। এইভাবেই তারা তাদের নতুন স্কিল নলেজ তৈরি করতে পারে এবং তাদেরকে সাকসিড অর্থাৎ সফলতা অর্জন করিয়ে দিতে পারেন। ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি সাজেস্ট দ্যাট, এটা আরও কি বলে, এটা বলে ইট ইজ বেটার টু ব্রেক ডাউন লার্নিং ইন স্মলার পার্টস, একটা বড় কাজকে ছোট্ট স্মলার পার্টে ভাগ করা, স্পেশালি ফর চিলড্রেনদের জন্য। ধরো একটা বড় টাস্ক হলো, টাস্কটাকে ছোট্ট পার্টে ভাগ করো, দিয়ে এই একটা পার্ট একদিন শেখাও,
বুঝে গেলো? এই পার্টটা একদিন, এই পার্টটা একদিন, তারপরে এই পার্টটা একদিন, এইভাবে আলাদা আলাদাভাবে অন্য অন্য জিনিস এইভাবে তোমরা শেখাতে থাকো, এটাই বলা হয়েছে। তাহলে এটা হলো পার্শিয়াল অ্যাক্টিভিটি। তারপর রয়েছে ল অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হলো বারবার, মানে রেগুলারলি আর কি, তোমরা বুঝে নাও, আমি বাংলায় লিখছি। বারবার কোনো কাজকে করা, ফ্রিকোয়েন্টলি কোনো কাজকে করা। যেমন ধরো এখানে কি বলা হয়েছে দেখি, দিস ল হাইলাইটস দ্যাট ইম্পর্টেন্ট অফ রিপিটেশন। এই যে রিপিটেশন মানে কি? একটা কাজকে অনাবরত বারবার করা, যে কোনো কাজকে। অ্যান্ড রেইনফোর্স ইন দ্য লার্নিং প্রসেস, একটা কাজকে বারবার রিপিট করা এবং রেইনফোর্স করা, ওই যে বারবারটাকে ট্রাই করতে বলা। দ্য মোড অফেন রেসপন্স ইজ রেইনফোর্সড, যত বেশি রেসপন্সকে আমরা জোর দেবো, দ্য স্ট্রং ইট বিকামস, তত এটা স্ট্রং হবে, তত তার মনের মেমোরিটা স্ট্রং হবে। দ্য মোর ফ্রিকুয়েন্টলি আ বিহেভিয়ার ইজ ফলোড বাই আ পজিটিভ আউটকাম, এবং যত বেশি একটা পজিটিভ আউটকাম হবে, অর্থাৎ ভালো রেজাল্ট হবে, দ্য মোর লাইকলি ইট টু বি রিপিটেড ইন ফিউচার, তত সে এটাকে ফিউচারে রিপিটও করবে। দেখা গেল সে একটা জিনিস 10 বার প্র্যাকটিস করে সে খুব ভালো মার্কস পাচ্ছে, সেটাকে 10 পরের দিন আরও ইন্সপায়ার হয়ে 24 বার প্র্যাকটিস করবে। বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের 9 রকমের, আমাদের 9 রকমের সেকেন্ডারি লজ অফ লার্নিং। তাহলে এগুলি যদি আমরা শর্টে রিভাইজ করি, কী কী দেখলাম? প্রিমেসি মানে দেখলাম যে জিনিসটা আগে শিখবে, প্রথম শিখবে, সেটা শেষ পর্যন্ত থাকবে। অ্যানালজি মানে দেখলাম যে নিউ কিছু শেখানোর সঙ্গে সঙ্গে ওল্ড কেউ, এটা আমি কেন করাই বলো তো? প্রতিটা ক্লাসের শেষে শর্ট একটা নোট তৈরি করে রাখতে হয়, এটা ওই শর্ট নোট তৈরি করছি। ল অফ রিসেন্সি মানে কি? যে কোনো জিনিস রিসেন্টলি বারবার করতে হবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে হবে। অ্যাসোসিয়েটিভ লার্নিং মানে হলো একসঙ্গে দুটো কাজকে শেখা, ঠিক আছে, একটা কাজের সঙ্গে আরেকটা কাজকে জড়িয়ে দেওয়া। মাল্টিপল রেসপন্স মানে হলো বহু রেসপন্স করতে হবে, বহু প্রতিক্রিয়া দিতে হবে, তবে তো তুমি একটা ফিল্ডে সফলতা পাবে। 10 রকমের কাজ করলে একটা সফলতা পাবে। ল অফ সেট অ্যাটিটিউড, অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড শেখাতে হবে, তবেই তো লার্নিং হবে তার, তবেই বেশি দিন সেটা যাবে। ল অফ ইন্টেন্সিটি, অর্থাৎ যে কোনো একটা কাজ খুব তীব্রভাবে তাদেরকে করাতে হবে, অর্থাৎ এতটাই তীব্রভাবে করাতে হবে যেন তাদের মনের মধ্যে সেটা গেঁথে যায়। যেমন একটা এক্সাম্পল দিলাম ধরো, তাদেরকে একটা কোনো পড়া পড়াচ্ছ, এত সুন্দর একটা নাটকের মাধ্যমে পড়িয়ে দিলে তাদের মনের দাগ কেটে গেল। তারপরে কী রয়েছে? ল অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি, কোনো একটা বড় কাজকে ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করো, দিয়ে এই ছোট্ট ছোট্ট পার্ট আলাদা আলাদাভাবে তাদেরকে শেখাও। একটা বড় কাজ পার্টে ভাগ করো, দিয়ে ছোট্ট ছোট্ট পার্টে শেখাও। ল অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা কাজকে বারবার রিপিট করতে হবে, তবে সে শিখবে। তাহলে আমরা কি দেখলাম? আচ্ছা, যারা বাংলা দেখছো, বাংলা এখানে দু একটা, সব নেই কিন্তু দু একটা রয়েছে। যেমন ধরো এখানে রয়েছে বহু প্রতিক্রিয়া সূত্র, যেটা ছিল মাল্টিপল রেসপন্স। আংশিক, পার্শিয়াল। উপমান মানে কি? প্রাণী যখন কোনো নতুন সমস্যাকে পরিস্থিতি হয় পূর্বের সমস্যার সঙ্গে, তার মানে এটা হলো ওটা ওই অ্যানালজি, না অ্যানালজিতে একটার সঙ্গে আরেকটা যোগ করা। উপমানটা কোনটা হবে তাহলে? হ্যাঁ, অ্যানালজি, তো অ্যানালজি, ওটা 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 অ্যাসোসিয়েটিভ, এটা অ্যানালজি হবে। উপমানটা হবে অ্যানালজি, ল অফ অ্যানালজি। তোমরা নিজেরাই পড়লে দেখতে পারবে। আমি এখানে এটা নয়, অন্য কিছু এবার একটা এর সঙ্গে যুক্ত একটা অন্য কিছু শেখাবো। দেখো, হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে প্রচেষ্টা এবং ভুল মাধ্যমে শেখনের বৈশিষ্ট্য, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড লার্নিং। এই যে আমাদের শিক্ষার যে পদ্ধতি, যেটা থর্নডাইকের দেওয়া, এর কিছু বৈশিষ্ট্য দেখি। এর বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর হলো আত্মসক্রিয়তা। তুমি নিজে কোনো কাজ করছো, সেই কাজটা তুমি বারবার ভুল করছো, দিয়ে নিজে নিজে ট্রাই করছো। যখন আমরা কোনো কাজ নিজের হাতে ভুল করি না, ভুল করলে আমরা সেটা সারা জীবন মনে রাখি। তোমরা যখন মক টেস্ট দেবে, আমি তোমাদেরকে মক টেস্ট কেন দিতে বলি? একটা কোয়েশ্চেন যদি ভুল হয় না, সেই কোয়েশ্চেনটা জীবনে এক্সামে ভুল হবে না, সারা জীবন মনে থাকবে আমার এখানে ভুল হয়েছিল। অর্থাৎ আত্মসক্রিয়তা তৈরি হয়, সেলফ অ্যাক্টিভিটি তৈরি হয়, পুনরাবৃত্তি, একটা কাজকে বারবার করো তাহলে মনে থাকবে। উদ্দেশ্য সম্পর্কে সচেতন, তোমার উদ্দেশ্য ভুলে গেলে হবে না যে আমি কী করছি। বহুমুখী প্রতিক্রিয়া, অর্থাৎ বিভিন্ন রকম প্রতিক্রিয়ার ব্যবস্থা করতে হয়, বিভিন্ন রকমের
কাজ করতে হবে, তবে তো একটা সফলতা পাবে। বিভিন্ন রকমের রেসপন্স দিতে হবে। আংশিক প্রতিক্রিয়া, সম্পূর্ণ রেসপন্স না দিতে পারলেও আংশিকভাবেও তোমাকে রেসপন্স দিতে হবে, তবেই তো তুমি শিখবে সেখান থেকে। জৈব মানসিক পরিস্থিতি, অর্থাৎ যেটাকে আমি একটু আগে বললাম রেডিনেস, যেটা দুই রকমের, একটা হলো ফিজিক্যাল মানে মানসিক, একটা শারীরিক, একটা হলো মেন্টাল মানে মানসিক। এটা ফল লাভ, তারপরে এগুলি সবই আমরা দেখে নিয়েছি। সাদৃশ্য ভিত্তিক প্রতিক্রিয়া, অর্থাৎ যেটা বলছিলাম অ্যানালজি, দুটো জিনিসের সঙ্গে দুটো জিনিসের মিল করা। প্রচেষ্টার সংখ্যা ও সময় ক্রমহ্রাস, দেখো প্রচেষ্টার সংখ্যা ও সময় ক্রমহ্রাস, অর্থাৎ তুমি যদি বারবার প্রচেষ্টা করো একটা সময়ের পরে তুমি সাকসেস পেয়ে যাবে, বা এমন একটা মেথড তুমি পেয়ে যাবে যেটা একদম সফলতা, তার ফলে তোমার সময়টা তখন কমবে, আর সময় নষ্ট হবে না পদ্ধতি বের করার। সর্বজনীন, অর্থাৎ সব ক্ষেত্রেই এটা লাগু হয়, সবার ক্ষেত্রেই লাগু হয়। সার্বজনীন মানে যেটা সবার জন্য লাগু হয়, সবার জন্য যে নিয়মটা চলে। আর বলা হয়েছে জানা থেকে অজানার দিকে যেতে হবে, ঠিক আছে। ওল্ড জিনিস শেখানোর জন্যে, ওল্ড থেকে নিউয়ের দিকে যেতে হবে, নিউ জিনিস শেখানোর জন্যে, এটাও আমরা জানতাম। একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে, দেখি একবার পরে। হুইচ ল অফ ট্রায়াল অ্যান্ড এরর গিভেন বাই থর্নডাইক ইজ সিমিলার টু দ্য কনসেপ্ট অফ রেইনফোর্স। তাহলে ট্রায়াল অ্যান্ড এররের দেওয়া, হুইচ ল অফ ট্রায়াল অ্যান্ড এররের থর্নডাইকের দ্বারা দেওয়া ট্রায়াল অ্যান্ড এররের কোন জিনিসটা বা এদের মধ্যে কোন লটা রেইনফোর্সমেন্টের সঙ্গে একই রকমভাবে রয়েছে, একই রকমের মানে, সিমিলার একই রকমের মানে, বলো। ল অফ ইউজ, ডিসইউজ, ইফেক্ট নাকি রেডিনেস? তোমরা কমেন্টে লেখো, আমি টাইম দিলাম, তোমরা পজ করে দিয়ে বলবে। ভাবলে তোমরা তাহলে দেখো, বলা হয়েছে রেইনফোর্স, ট্রায়াল অ্যান্ড এরর যদি আমরা করি, অর্থাৎ একবার প্রচেষ্টা করলাম, ট্রাই করলাম, আবার ভুল হলো, এই জিনিসটা এর যে একটা ফর্মুলা রয়েছে, সেটা যে কনসেপ্টটা রেইনফোর্সমেন্টের সঙ্গে যুক্ত। এবার রেইনফোর্স মানে কি? রেইনফোর্স মানে হলো একটা কাজকে সিস্টেমেটিক ওয়েতে বারবার, মানে কি বলবো, ভালোভাবে জোর দিয়ে করা। তাহলে এটা ল অফ ইউজ, ডিসইউজ, ইফেক্ট নাকি রেডিনেস, কোনটার সঙ্গে যুক্ত হবে? দেখো রেইনফোর্সমেন্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? রেইনফোর্সমেন্ট বলতে বোঝাবে যে কোনো একটা কাজকে এমনভাবে করা যেন এটার একটা ভালো প্রভাব থাকে। যদি আমি এটা আমরা গুগলে সার্চ করি, তোমাদের মতো আমিও বা কেন শিখবো না? এটা তোমাদেরকে দেখো সার্চ করে আমি দেখাচ্ছি। আমি সার্চ করলাম, এখানে কি দেওয়া রয়েছে ইন থর্নডাইক থিওরি অফ রেইনফোর্সমেন্ট ইজ দ্য প্রসেস অফ স্ট্রেংথেনিং এ বিহেভিয়ার বাই ফলোয়িং ইট উইথ আ পজিটিভ কনজিকুয়েন্সেস। মানে কি বুঝলাম যে রেইনফোর্সমেন্ট হলো এমন একটা পদ্ধতি, প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের বিহেভিয়ারকে, একটা ব্যবহারকে বা আমাদের চলাফেরা, আচার আচরণকে বেশি স্ট্রং বলতে বেশি শক্তিশালী করব, এবং যার একটা পজিটিভ কনজিকুয়েন্সেস মানে কি? মানে হলো ফলাফল। তাহলে কনজিকুয়েন্সেস মানে হলো ফলাফল, আর এর নিচেই কোনটা ফলাফলের সঙ্গে যুক্ত? ফলাফলের সঙ্গে নিচের কোনটা যুক্ত? আমরা সবাই জানি ফলাফলের সঙ্গে যুক্ত হলো ইফেক্ট মানেই তো ফলাফল বা প্রভাব, ইফেক্ট মানেই প্রভাব, আর প্রভাব ফলাফল একই। তাহলে উত্তর হবে এটা, ইফেক্ট। এই যে এখানে আচ্ছা আনসারও করা রয়েছে, ইফেক্ট। নেক্সট কোয়েশ্চেন দাও, আগে পজ করো, তারপর উত্তর দাও, তারপরে শোনো। থর্নডাইকস থিওরি ইজ নোন অ্যাজ, থর্নডাইকের থিওরিকে আমরা কী বলি? বিহেভিয়ারিজম, ফাংশনালিজম, স্ট্রাকচারালিজম, কানেকশনিজম। সবাই জানে। আমরা কি দেখলাম শুরুতেই? থর্নডাইকের থিওরিকে আমরা বলেছিলাম সংযোজনবাদ বা কানেকশনিজম, ঠিক আছে। আচ্ছা বেশ, আজকে এর পরের দিন আমরা এটা পড়বো ইভেন্ট ডেভেলপ, বাট আজকে এই পর্যন্তই থাকবে। তাহলে যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তোমাদের মধ্যে, তোমরা গ্রুপে জিজ্ঞেস করবে কোনো রকমের কোনো ডাউট থাকলে, আর পরের দিনে একটা প্র্যাকটিস সেশন আনার চেষ্টা করব। তোমরা তাহলে এটা দেখে নাও। এটা আমি রিসেন্ট ভেবো না যে আগে থেকে রেকর্ড রয়েছে, রিসেন্ট বানাচ্ছি। এখন 7:29 বাজছে, আজকে
আজ হলো 1 নভেম্বর, 7টা 29 বাজছে, এখন আমি রেকর্ড করছি। এটা আমি এক্ষুনি তোমাদেরকে দেবো, শুধু লাইভের সমস্যা হচ্ছে বলে আমি রেকর্ড করে রাখলাম, যাতে ক্লাসের কোয়ালিটিটা খারাপ না হয়। তোমরা ভেবো না স্যার আগে থেকে রেকর্ড করে রেখেছে। ঠিক আছে, এই টাইমে আমি এখন এটা ভিডিওটা আপলোড করছি, তোমরা দেখে নাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট, অ্যান্ড ভালো করে পড়ো।